গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা চলে এসেছি পার্ট নাম্বার 23 তে। অলরেডি 22টা পার্ট চ্যানেলে আপলোড আছে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, হু ফাউন্ড দ্য আর্য সমাজ ইন মুম্বাই ইন 1875? 1875 সালে মুম্বাইয়ে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী, দেবেন্দ্রনাথ টেগর নাকি স্বামী বিবেকানন্দ? কে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী, এবং আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন প্রথমে মুম্বাইয়ে, তারপরে এর যে তোমার হেডকোয়ার্টার সেটা শিফট হয়ে গেছিল লাহোরে। ঠিক আছে। আর্য সমাজ সম্পর্কে বা স্বামী দয়ানন্দ সরস্বতী সম্পর্কে আর কি জিনিস মনে রাখতে হবে? স্বামী দয়ানন্দ সরস্বতীর মানে অরিজিনাল নেম কি ছিল? অরিজিনাল নেম ছিল, আমার কথা বলতে হয়তো একটু ডিস্টার্ব ফিল হতে পারে কারণ আমার দাঁতে ভীষণ ব্যথা হয়েছে, তো কথা বলতে একটু ডিস্টার্বই লাগছে। মূল শঙ্কর, মূল শঙ্কর ছিল তার অরিজিনাল নাম। এবং ফার্স্ট ইউনিট যেটা আর্য সমাজের মুম্বাইয়ে প্রতিষ্ঠা হয়েছিল 1875-এ, তারপর সেটা লাহোরে শিফট হয়ে গেছিল। আচ্ছা, স্বামী দয়ানন্দ সরস্বতীর একটা বিখ্যাত উক্তি আছে যেটা হচ্ছে গো ব্যাক টু বেদাস। গো ব্যাক টু বেদাস মানে বেদে ফিরে চলো। ঠিক আছে। এবং এই যে আর্য সমাজের মুভমেন্ট ছিল, আর্য সমাজ মুভমেন্ট কিন্তু একটা রিভাইভলিস্ট মুভমেন্ট ছিল। রিভাইভলিস্ট মুভমেন্ট কাদেরকে বলছি? আচ্ছা, আমি যে কোয়েশ্চেনের সাথে এত ইনফরমেশন দিচ্ছি, এটা কি তোমাদের ভালো পছন্দ হচ্ছে না? কারণ আমি দেখছি যে রিসেন্ট তোমাদের ক্লাসের অ্যাক্টিভিটি খুব কম। তো আমি কি শুধু কোয়েশ্চেনের উত্তর বলে চলে যাব, সেটা কি বেটার হবে? যে সমস্ত ওল্ড কালচার গুলো আছে সেই ওল্ড কালচারের প্রতি ফিরে যাওয়া, সেটাই হচ্ছে রিভাইভালিস্ট মুভমেন্ট। যে সমস্ত আমরা সোশিও রিফর্ম মুভমেন্ট দেখতে পাই, রিফর্ম মুভমেন্ট দু ধরনের। একটা হচ্ছে রিফর্মিস্ট মুভমেন্ট, যেখানে আমরা দেখতে পাবো যে যে সমস্ত সোশ্যাল ইভিলস গুলো আছে, যে সমস্ত সোশ্যাল কালচার যেগুলোকে সমাজে ক্ষতি করছে, তাদেরকে বর্জন করে নতুন ভাবে অ্যাডাপ্ট করা। যেমন ভাবে ব্রহ্ম সমাজে আমরা দেখেছি যে তারা মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলছে এবং সতীদাহ প্রথার এগেনস্টে কথা বলছে, বা বিবাহ বিধবা বিবাহর মানে ফরে কথা বলছে। তো এই সমস্ত জিনিস যেগুলো হচ্ছে রিফর্ম নিয়ে আসার চেষ্টা করছে সমাজে। আর কিছু ছিল রিভাইভালিস্ট মুভমেন্ট, যেগুলো একদম প্রাচীন যে আমাদের অরিজিনাল যে কালচার ছিল সেই কালচারে ফিরে যাওয়ার কথা বলছে। সেরকম ভাবে আর্য সমাজও কিন্তু একটা রিভাইভলিস্ট মুভমেন্ট। ওকে। আচ্ছা, স্বামী দয়ানন্দ সরস্বতীর লেখা বইয়ের নাম কি? বুক হচ্ছে সত্যার্থ প্রকাশ। আমি যে কোয়েশ্চেনটা করলাম ওটার কিন্তু উত্তর দিও তোমরা। সত্যার্থ প্রকাশ। ওকে। আচ্ছা, আর আর এই গো ব্যাক টু বেদাস ছাড়া আর কি দিয়েছিলেন স্লোগান? আর দিয়েছিলেন ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স। ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স। ওকে। এবং তিনি বিলিভ করতেন কর্মাতে এবং সরি 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 কর্মা এবং রিকারনেশনে বিলিভ করতেন। ঠিক আছে। মানে কর্মের যে ফল সেটা পাওয়া যাবে, মানে সেটার ওপর বিশ্বাস করতেন। এবং তিনি কি করেছিলেন, এখানে ডিএভি কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে। ডিএভি কলেজ, স্বামী দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ। ঠিক আছে। দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, যেটা হচ্ছে লাহোরে ইন দ্য ইয়ার অফ 1886। ঠিক আছে। এবং এই আর্য সমাজ হচ্ছে শুদ্ধি মুভমেন্ট চালিয়েছিল। মনে থাকবে এই কটাই। শুদ্ধি মুভমেন্ট মানে হচ্ছে পিউরিফিকেশন মুভমেন্ট, যেখানে হিন্দু ধর্ম থেকে যারা মানে সনাতন ধর্ম থেকে যারা খ্রিস্টান হয়ে গেছিল বা অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছিল, তাদেরকে আবার মূল ধর্মে ফিরিয়ে নিয়ে আসা, সেটাই হচ্ছে তোমার শুদ্ধি মুভমেন্ট। এখানে বেসিক্যালি হিন্দু ধর্মে ফিরিয়ে নিয়ে আসার কথা বলেছিলেন, গো ব্যাক টু হিন্দুজ বলেছিলেন। ওকে। স্বামী বিবেকানন্দ সম্পর্কে তো আমরা অলরেডি আগে পড়েছি। তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, যেটা বেলুর মঠে রয়েছে হেডকোয়ার্টার। এবং তোমার স্বামী বিবেকানন্দের সময় আমরা দেখব যে তার যে বইগুলো রয়েছে, রাজা যোগ, কর্মযোগ, এগুলো হচ্ছে স্বামী বিবেকানন্দের বই। এবং তিনি আইডিয়াল ওয়ার্শিপে কিন্তু বিলিভ করতেন। স্বামী বিবেকানন্দ কিন্তু মূর্তি পূজায় বিলিভ করতেন। ঠিক আছে।
রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় 1897-এ। এটা একটু খেয়াল রেখো। রাজা রামমোহন রায় সম্পর্কে অলরেডি আমরা পড়ে নিয়েছি। দেবেন্দ্রনাথ টেগোর সম্পর্কেও পড়েছি। তিনি তত্ত্ববোধিনী সভা, তত্ত্ববোধিনী পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন এবং তারপরে ব্রহ্ম সমাজে যোগদান করবেন কেশবচন্দ্র সেন, তারপর আদি ব্রহ্ম সমাজ, এগুলো আমরা সব পড়ে নিয়েছি অলরেডি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2. In which year the temple entry movement started by ভীমরাও আম্বেদকর? ভীমরাও আম্বেদকর কত সালে মন্দির প্রবেশ আন্দোলন শুরু করেছিলেন? 1935, 1927, 1922 নাকি 1918? Temple entry movement by Bhimrao Ramji Ambedkar was started in the year of 1927. 1927 ভীমরাও রামজি আম্বেদকর টেম্পল মুভমেন্ট চালু করেছিলেন, যেটা হচ্ছে নর্থ ইন্ডিয়াতে। নর্থ ইন্ডিয়াতে চালু করেছিলেন এবং এটা হচ্ছে, মন্দিরটার নাম বলতে পারবেন? মন্দিরটার নাম হচ্ছে কালারাম টেম্পল। কালারাম টেম্পল, যেটা কোথায় অবস্থিত? যেটা অবস্থিত হচ্ছে নাসিকে, নাসিক, মহারাষ্ট্র। নাসিককে কি বলা হয়? কমলা লেবুর শহর, তাই তো? আচ্ছা, একটা কোয়েশ্চেন আমার হঠাৎ করে মাথায় এলো যে ইন্ডিয়াতে জিরো মাইলস্টোন, জিরো মাইলস্টোন কোথায় অবস্থিত? জিরো মাইলস্টোন, জিরো মাইলস্টোন এটা কোথায় অবস্থিত তোমরা বলবে কমেন্ট করে। আচ্ছা, আর এই যে টেম্পল এন্ট্রি মুভমেন্ট, টেম্পল এন্ট্রি মুভমেন্ট এটা সাউথ ইন্ডিয়াতে কার নেতৃত্বে হয়েছিল? সাউথ ইন্ডিয়াতে হয়েছিল কেটি মাধবনের নেতৃত্বে। সাউথ ইন্ডিয়াতে হয়েছিল, সাউথ ইন্ডিয়াতে কেটি মাধবনের নেতৃত্বে। ওকে ওকে, এই দুটো জিনিস মনে রাখবে। এবং আর একটা মুভমেন্টের কথা আমার মনে পড়ছে, সেটা হচ্ছে সাতনামি মুভমেন্ট। সাতনামি মুভমেন্ট, এই সাতনামি মুভমেন্ট হয়েছিল তোমার ইন দ্য ইয়ার অফ 1820। কোথায় হয়েছিল? এটা হচ্ছে ছত্তিশগড় রিজিয়নে, ছত্তিশগড় রিজিয়নে। ওকে, next question, question number 3. Guru Ghasidas led which of the following movement to improve the social condition of leather worker in British India? ভারতের চামড়া শ্রমিকদের সামাজিক অবস্থার উন্নয়নের জন্য গুরু ঘাসিদাস নিম্নলিখিত কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? নিরঙ্কারী মুভমেন্ট, সতনামী মুভমেন্ট, সত্য সাধক সমাজ নাকি আরাভিপুরম মুভমেন্ট? কোনটা হবে সঠিক উত্তর? একটু আগে যেটা বললাম সাতনামী মুভমেন্ট, এই সাতনামী মুভমেন্টেরই, এটার উত্তরটা মার্ক করা নেই, সাতনামী মুভমেন্টেরই তোমার নেতৃত্ব দিয়েছিল গুরু ঘাসিদাস। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4. Who among the following was the pioneer of widow remarriage in Maharashtra and also started a girls school in Pune along with his wife? নিচের কে মহারাষ্ট্রে বিধবা পুনর্বিবাহর পথিকৃৎ ছিলেন এবং তিনি তার স্ত্রীর সাথে পুনেতে একটি বালিকা বিদ্যালয়ও চালু করেছিলেন? মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর, গোপাল হরি দেশমুখ লৌহিতবাদী নাকি জ্যোতিবা রাও ফুলে? কে হচ্ছে মহারাষ্ট্রে উইডো রিম্যারেজ সম্পর্কে আন্দোলন করেছিলেন এবং একটা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে জ্যোতিবা রাও ফুলে এবং এবং তার ওয়াইফের নাম ছিল সাবিত্রী ফুলে। তারা কিন্তু মহারাষ্ট্রের, যদি আমরা দেখি এখানে উইমেনদের ওপর যে সমস্ত অত্যাচার হতো তার এগেইনস্টে প্রোটেস্ট করেছিলেন। উইডো রিম্যারেজ অ্যাক্ট এবং গার্লস এডুকেশন, উইমেন্স এডুকেশন, এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মহারাষ্ট্রের কিছু আর কয়েকটা ইনফরমেশন আমি তোমাদের এখানটাতে দিচ্ছি, যেটা হচ্ছে পরমহংস মন্ডলী, পরমহংস মন্ডলী, এটাও তোমার মহারাষ্ট্রে স্থাপিত হয়েছিল এবং কে করেছিলেন? দাদোবা পান্ডুরঙ্গে, তাই তো? দাদোবা পান্ডুরঙ্গ and মেহতাজি দুর্গারাম। দাদুবা পান্ডুরাং এবং মেহতাজি দুর্গারাম মহারাষ্ট্রে, এবং এটা 1849 বলছি 1849-এ।
আর আরেকটা পরমহংস মন্ডলী আর একটা হচ্ছে প্রার্থনা মন্ডলী আছে, যেটা হচ্ছে তোমার আত্মারাম পান্ডুরঙ্গে, সেটাও কিন্তু মহারাষ্ট্রে, এবং যেটা মহাদেব গোবিন্দ রানাডে পরে জয়েন করবে। প্রার্থনা সমাজ বা প্রার্থনা মন্ডলী, প্রার্থনা সমাজই লিখছি আমি, সমাজ, সেটা হচ্ছে আত্মারাম পান্ডুরঙ্গ and later joined by Justice M.G. Ranade. Okay, মনে থাকবে। নেক্সট কোয়েশ্চেন, হু রোড দ্য বুক গুলামগিরি? গুলামগিরি বইটি কে লিখেছিলেন? স্বামী শ্রদ্ধানন্দ, দ্বারকানাথ টেগর, জ্যোতিবা ফুলে, নাকি বি আর আম্বেদকর? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জ্যোতিবা ফুলে। তিনি লিখেছিলেন গুলামগিরি বইটি, মারাঠা ভাষায় ছিল, এই বইটা মারাঠা ভাষায় ছিল। এবং ট্রুথ সিকিং সোসাইটি বা সত্য সাধক সমাজ, সেটাও কিন্তু জ্যোতিবা ফুলেই এস্টাবলিশ করেছিলেন। ট্রুথ সিকিং সোসাইটি বা সত্য সাধক সমাজ। ওকে, মনে থাকবে। আচ্ছা, এখানে আগের কোয়েশ্চেনে ছিল গোপাল হরি দেশমুখ, যিনি হচ্ছে লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন। এবং আরেকটা এখানে সোসাইটির কথা আমার মনে পড়ছে, যেটা হচ্ছে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি। এইগুলো থেকে ভরে ভরে কোয়েশ্চেন আসে, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু একদম ভুলে যেও না। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, যেটা এস্টাবলিশ করেছিলেন তোমার গোপাল কৃষ্ণ গোখলে, যিনি মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু ছিলেন। গোখলে, এবং এটা কোথায় করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি। আচ্ছা, আর কি মনে রাখবে? দেব সমাজ, দেব সমাজ কে এস্টাবলিশ করেছিলেন? দেব সমাজ এস্টাবলিশ করেছিল অগ্নিহোত্রী, এস এন অগ্নিহোত্রী, অগ্নিহোত্রী, in the year of 1887 at লাহোর। মনে থাকবে। আচ্ছা, আরেকটা সমাজের নাম এখানে আমরা পড়ে নিই, যেটা হচ্ছে তোমার পরের স্লাইডে তো সায়েন্সের কোয়েশ্চেন চলে এসেছে, তাহলে এখানেই আমাকে লিখতে হবে, তাই তো? অন্য কালার দিয়ে লিখি যাতে বুঝতে সুবিধা হয়। একটা হচ্ছে সেবা সদন, সেবা সদন, এটা হচ্ছে মালবাড়ি, তাই তো? বি এম, মালবাড়ি নয়, মালাবাড়ি, মালাবাড়ি। মনে রাখবে তো এগুলো। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তেনার সম্পর্কে কি কি পড়লাম একটুখানি আমি ঝটপট রিক্যাপ করে দিচ্ছি, কি কি পড়লাম আমরা সোশিয়াল রিলিজিয়ন মুভমেন্ট থেকে। এখানে পড়লাম আমরা প্রথমে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তার মূল নাম ছিল মূল শঙ্কর, অরিজিনাল নেম মূল শঙ্কর। আর্য সমাজ যে প্রথম যে হেডকোয়ার্টার সেটা মুম্বাই ছিল, তারপর সেটা লাহোরে চলে যায়। ডিএভি কলেজ প্রতিষ্ঠা করেছিলেন তিনি, বুক লিখেছিলেন সত্যার্থ প্রকাশ, এবং এটা একটা রিভাইভলিস্ট মুভমেন্ট ছিল। উক্তি দিয়েছিলেন গো ব্যাক টু বেদাস এবং ইন্ডিয়া ফর ইন্ডিয়ান। তারপর আমরা এখানে পড়লাম যে তোমার হচ্ছে বি আর আম্বেদকর টেম্পল এন্ট্রি মুভমেন্ট চালিয়েছিল নর্দার্ন ইন্ডিয়াতে, এবং সেটা কালারাম টেম্পল নাসিক মহারাষ্ট্রে। টেম্পল এন্ট্রি মুভমেন্ট ইন সাউথ ইন্ডিয়া, সেটা হচ্ছে কেটি মাধবন। এবং সতনামী মুভমেন্ট, যেটা ছত্তিশগড় রিজিয়নে চালু হয়েছিল, এবং সেটার নেতৃত্ব দিয়েছিলেন সতনামী মুভমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন গুরু ঘাসিদাস। গুরু ঘাসিদাস ইউনিভার্সিটিও আছে ছত্তিশগড়ে, এইরকম ভাবেও তোমরা মনে রাখতে পারো। সত্য সাধক সমাজ, যেটা হচ্ছে জ্যোতিবা ফুলে, জ্যোতিবা ফুলে। এটা অনেক সময় ট্রুথ সিকিং সোসাইটি বলেও লেখা থাকে, সেটা কিন্তু একই হবে। আর এখানে আমরা পড়লাম যে কে গার্লস স্কুল বানিয়েছিল মহারাষ্ট্রে, এবং বিধবাদের জন্য উইডো রিম্যারেজ অ্যাক্টের জন্য আন্দোলন করেছিলেন, এবং উইডো রিম্যারেজ এর জন্য একটা সভাও ঘোষণা করেছিলেন। বিধবা বিবাহ, বিধবা পুনরুত্তেজক সভা না সামথিং কিছু একটা নাম ছিল, আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে। সেটা হচ্ছে তোমার জ্যোতিবা রাও ফুলে। এবং পরমহংস মন্ডলী, যেটা হচ্ছে দাদোবা পান্ডুরঙ্গে, প্রার্থনা সমাজ আত্মারাম পান্ডুরঙ্গে, এবং মেহতাজি দুর্গারাম, যেটা পরে সরি মেহতাজি দুর্গারাম তো পরমহংস মন্ডলী, প্রার্থনা সমাজ পরে এম জি রানাডেও জয়েন করবেন।
নেক্সট আমরা পড়লাম গুলামগিরি বইটি কে লিখেছেন? গুলামগিরি বইটি লিখেছেন জ্যোতিবা ফুলে, যেটা মারাঠি ভাষায় লেখা, এবং সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি গোপাল কৃষ্ণ গোখলে প্রতিষ্ঠা করেছিলেন। দেব সমাজ হচ্ছে এস.এন. অগ্নিহোত্রী লাহোরে, এবং সেবা সদন যেটা হচ্ছে মালাবাড়ি, বি.এম. মালাবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন। বি.এম. মালাবাড়ি। তোমরা বলবে থিওজফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন, এবং ইয়ং বেঙ্গল মুভমেন্ট আমরা কোথায় দেখতে পাবো? এই দুটো কমেন্ট সেকশনে উত্তর করো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 এ যাব, এবং সেটা সায়েন্সের কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ নাম্বার কম্পোজিশন ইজ কারেক্ট? অ্যাটমিক নাম্বার, নাম্বার অফ প্রোটন, নিচের কোনটা কারেক্ট বলেছে? পারমাণবিক সংখ্যা, প্রোটনের সংখ্যা। মাস নাম্বার, সাম অফ নাম্বার অফ নিউট্রন অ্যান্ড প্রোটন, ভর সংখ্যা হচ্ছে নিউট্রন এবং প্রোটনের যোগফলের সংখ্যা। দুটোই ঠিক আছে। অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটন, যেটাকে আমরা এরকম ভাবে যখন একটা মলিকিউলকে রিপ্রেজেন্ট করি, এখানে যেটা লেখা থাকে সেটা হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বার, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, আর এটা হচ্ছে তোমার মাস নাম্বার, বা যেটাকে বলা হয় ভর সংখ্যা। এবার এখানে দেখো, আমি এখানে তোমার আইসোটোনের সংজ্ঞাটা দেখেছি এবং এক্সাম্পল গুলো দেখেছি। যে সমস্ত পারমাণবিক সংখ্যা এক কিন্তু নিউটনের সংখ্যার ভিন্নতার জন্য ভর সংখ্যা পৃথক, তাদেরকে বলা হচ্ছে আইসোটোপ। এক্সাম্পল আছে। আইসোটোপের ক্ষেত্রে খেয়াল রাখবে তাদের রাসায়নিক ধর্ম অভিন্ন কিন্তু ভৌত ধর্ম পৃথক। মানে এই হাইড্রোজেনটাও যে রাসায়নিক রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, এটাও করবে, এটাও করবে, এই কার্বনটাও করবে, এই কার্বনটাও করবে, এই কার্বনটাও করবে, কিন্তু আইসোটোন আইসোবার আর কিছুর ক্ষেত্রেই কিন্তু হবে না, কারণ সেক্ষেত্রে আমাদের যে অ্যাটমটা রয়েছে সেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। যাদের ক্ষেত্রে নিউটন সংখ্যা এক কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, তাদেরকে বলা হচ্ছে আইসোটোন। টোন টোন নিউটন, এবং আইসোটোপ প্রোটন, প্রোটন থেকে এসছে আইসোটোপ। এরপরে যদি দেখো তোমরা আইসোবার, আইসোবার হচ্ছে তোমার ভর সংখ্যা সেম। আমরা বার যে চিহ্নটা ইউজ করি ম্যাথে, সেটা কি কোথায় দেওয়া হয়? মাথার উপর দেওয়া হয়। আর একটা মলিকিউলের ভর সংখ্যা কোথায় লেখা হচ্ছে? মাথার উপর লেখা হচ্ছে। তখন এই মাথাটা যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে আইসোবার। আর যে ক্ষেত্রে নিউট্রন এবং প্রোটন সংখ্যার পার্থক্য সমান, তাদেরকে বলা হয় আইসো ডায়াফার। আর যদি পরমাণুর সংখ্যা মানে কতগুলো মলিকিউল দিয়ে তৈরি হচ্ছে, সেই পরমাণুর সংখ্যা এবং সমান সংখ্যক যদি ইলেকট্রন থাকে, তাহলে তাদেরকে বলা হয় আইসোস্টার। Next question. Which of the following statement not correct regarding Rutherford's nuclear model of atom? Rutherford এর পরমাণু মডেল সম্পর্কিত কোন বিবৃতিটি সঠিক নয়? The size of nucleus is very large as compared to the size of the atom. বলছে পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার অনেক বড়। The electron revolve around the nucleus in a circular path. ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার পথে ঘোরে। There is a positively charged center in at atom called nucleus. পরমাণুতে একটি নিউক্লিয়াস নামক একটি ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্র থাকে। Nearly all the masses of atom reside in the nucleus. পরমাণুর প্রায় সমস্ত ভর পরমাণুর নিউক্লিয়াসে থাকে। গতকালের আগের দিন মানে না গতকালের ক্লাসে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্যগুলো পড়েছিলাম, এবং এখানে দেখো তোমরা যদি খেয়াল করো অপশন এ তে বলেছে কি? অপশন এ তে বলেছে যে নিউক্লিয়াসের আকার পরমাণুর আকারের তুলনায় অনেক বড়। যদি নিউক্লিয়াসের আকার পরমাণুর আকারের তুলনায় বড় হয় তাহলে সেটা পরমাণুর মধ্যে থাকবে কি করে? বাকি সবগুলো ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। ফর হাউ মেনি ডেজ দ্য হর্নবিল ফেস্টিভ্যাল হেল্ড? হর্নবিল উৎসব কতদিন ধরে অনুষ্ঠিত হয়? 15, 10, 5 নাকি 20? সঠিক উত্তর হচ্ছে অপশন বি। আর 10 দিন ধরে অনুষ্ঠিত হয়, এবং হর্নবিল ফেস্টিভ্যালকে বলা হয় ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস, যেটা নাগাল্যান্ডে সেলিব্রেট করা হয়। এটা আমরা অলরেডি দেখে নিয়েছি। Next question number 9. Who is the principal regulatory authority for stock market in India? ভারতের স্টক মার্কেটের প্রিন্সিপাল রেগুলেটর অথরিটি কে? আরবিআই, সুপ্রিম কোর্ট, সেবি নাকি ফিনান্স মিনিস্ট্রি? কে স্টক মার্কেট রেগুলেট করে? স্টক মার্কেট রেগুলেট করে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি। সেবি কবে ফর্ম করা হয়েছিল? সেবি এস্টাবলিশমেন্টের কথা যদি এখানে বলে, এখানে দুটো জিনিস খেয়াল রাখবে। যদি সেবির এস্টাবলিশমেন্টের কথা বলে তাহলে সেখানে হচ্ছে 12 এপ্রিল, দাঁতে অসম্ভব ব্যথা করছে, 12 এপ্রিল 1988, ঠিক আছে। এবং এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে যেটা হচ্ছে সেবি অ্যাক্ট পাস হয়েছিল। সেবি অ্যাক্ট পাস হয়েছিল কবে? না, এটা হচ্ছে 1992 তে, এবং এই সেবি অ্যাক্টের মাধ্যমে সেবি একটা স্ট্যাটুটরি বডি হয়ে গেছিল, স্ট্যাটুটরি বডি।
স্ট্যাটুটরি বডি, কনস্টিটিউশনাল বডি এবং নন স্ট্যাটুটরি বডির মধ্যে ডিফারেন্স কি? কনস্টিটিউশনাল বডি হচ্ছে সেই সমস্ত বডি যার সম্পর্কে আমাদের কনস্টিটিউশনে কোনো একটা আর্টিকেল মেনশন আছে, কোনো একটা আর্টিকেলে মেনশন আছে যে এই এস্টাবলিশমেন্টটা এস্টাবলিশ করা হবে এবং তার যে ফাংশন, তার যে মেম্বার, সেগুলো কে ইলেক্ট করবে, সেটা কিভাবে ফাংশন করবে, তার যে মেম্বার থাকবে তাদের ভাতা কত হবে, কি হবে না হবে, মানে যে বডিটা এস্টাবলিশমেন্টের কথা কোনো একটা আর্টিকেলে লেখা আছে সেটাকে বলা হচ্ছে কনস্টিটিউশনাল বডি। স্ট্যাটুটরি বডি কাকে বলা হচ্ছে? স্ট্যাটুটরি বডি বলা হচ্ছে, স্ট্যাটুটরি বডি বলে হচ্ছে সেই সমস্ত বডিগুলোকে যারা কোনো একটা অ্যাক্টের মাধ্যমে স্থাপন করা হচ্ছে। দেখো, অ্যাক্ট আর আর্টিকেলের মধ্যে কিন্তু পার্থক্য আছে। অ্যাক্ট মানে হচ্ছে আইন, আর আর্টিকেল মানে হচ্ছে অনুচ্ছেদ, যেটা কনস্টিটিউশনে মেনশন করা আছে। এবার যে কোনো অ্যাক্টের মাধ্যমে, যেমন সেবি অ্যাক্টের মাধ্যমে সেবি এস্টাবলিশ করা হলো, ঠিক আছে? তো এরকম যখন কোন একটা অ্যাক্টের মাধ্যমে কোন একটা বডি বা কোন একটা এস্টাবলিশমেন্ট তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে স্ট্যাটুটরি বডি। আর যখন কোন এক্সিকিউটিভ রেজলিউশনের জন্য কোন একটা এক্সিকিউটিভ রেজলিউশন তার মাধ্যমে যখন কোন একটা বডি ক্রিয়েট করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে নন স্ট্যাটুটরি বডি। যেমন হচ্ছে প্ল্যানিং কমিশন বা নীতি আয়োগ, ঠিক আছে? নন স্ট্যাটুটরি বডি, নন স্ট্যাটুটরি বডি। মনে থাকবে এই এই ডিফারেন্সটা, কোনটা স্ট্যাটুটরি, কোনটা কনস্টিটিউশনাল, কোনটা তোমার নন স্ট্যাটুটরি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবে, নাবার্ড সম্পর্কে তো তোমরা পড়েছো। নাবার্ডের যে এস্টাবলিশমেন্ট সেটা হচ্ছে 1982 তে। নাবার্ড হচ্ছে 1982 তে। এবং খেয়াল রাখবে যে আরআরবি গুলো রয়েছে, রিজিওনাল রুরাল ব্যাংক গুলো রয়েছে, সেগুলোকে কিন্তু রেগুলেট করে আরবিআই, কিন্তু সেগুলোকে সুপারভাইজ করে মানে অ্যাডমিনিস্ট্রেট করে সেটা কিন্তু নাবার্ড, ঠিক আছে? আরআরবি যে রিজিওনাল রুরাল ব্যাংক গুলো রয়েছে সেগুলোকে সুপারভাইজ করে হচ্ছে নাবার্ড, আর সেগুলোকে রেগুলেট করে আরবিআই। আরআরবি তো আমরা পড়েছি যে এখানে সেন্টারের থাকবে হচ্ছে 50%, বাকি স্টেট আর যে স্পন্সর ব্যাংক তার মধ্যে 15% আর 35%, 15% স্টেটের আর 35% হচ্ছে যে স্পন্সর ব্যাংক থাকবে সেই স্পন্সর ব্যাংকের, ঠিক আছে? মনে থাকবে এই জিনিসটা। নেক্সট question number 10. Farneo Nunis traveled in Vijayanagar Empire during the rule of which ruler? Farneo Nunis বিজয়নগর সাম্রাজ্যে ভ্রমণ করেছিলেন কোন শাসকের রাজত্বকালে? এটা ভালো কোয়েশ্চেন, আমরা অলরেডি এই জিনিসটা পড়েছিলাম, তো আই হোপ তোমরা উত্তর করতে পারবে। আমি দুটো পেজ নোটও শেয়ার করেছিলাম এটার। কৃষ্ণদেব রায়, দেবরায় দ্য ফার্স্ট, দেবরায় দ্য সেকেন্ড, নাকি অচ্যুত দেব রায়? ফার্নেও নুনিস কোথা থেকে এসেছিলেন? বিজয়নগর এম্পায়ার সম্পর্কে আমরা অনেক কিছু পড়েছি। অচ্যুত দেবরায়ের সময় এসেছিলেন ফার্নেও নুনিস। দেবরায় দ্য ফার্স্টের সময় কে এসেছিল? দেবরায় দ্য ফার্স্টের সময় এসেছিল নিকোলো দা কোন্টি। এই নামগুলো কিন্তু ভুলে যেও না। নিকোলো দা কোন্টি, তিনি এসেছিলেন ইতালি থেকে, ঠিক আছে? দেবরায় দ্য সেকেন্ডের টাইমে কে এসেছিলেন? দেবরায় দ্য সেকেন্ডের টাইমে এসেছিলেন আব্দুল রাজ্জাক। এবং ইবন বতুতা কার টাইমে এসেছিলেন? যখন হরিহরের বুক্ষ শাসন করছিলেন তখন সেই টাইমে এসেছিলেন ইবন বতুতা, ঠিক আছে? এবং আব্দুল রাজ্জাক কোথা থেকে এসেছিল? পার্সিয়া থেকে এসেছিল। প্রিন্স অফ পার্সিয়া, ওই মুভিটা কারা কারা দেখেছো? আর কৃষ্ণদেব রায় বা কেডিআর এর টাইমে কে কে এসেছিলেন? কেডিআর এর টাইমে এসেছিলেন তোমার বারবোসা এবং পেয়েজ, ঠিক আছে? দর্তে বারবোসা এবং ডমিঙ্গো পেয়েজ। কৃষ্ণদেব রায়, বারবোসা and পেয়েজ। কিন্তু পাইরেটস অফ ক্যারিবিয়ানে একটা ক্যারেক্টার ছিল না, ক্যাপ্টেন বারবোসা? আমার খালি মনে পড়ে এই বারবোসার নামটা শুনলে, ছিল না ওরকম? যদি আমি খুব ভুল না হয়েছিল, হয়তো অনেকদিন আগে দেখেছি তো, মানে কিছু ক্যারেক্টারের নাম ভুলে গেছি। আর এনারা কোথা থেকে এসেছিল? পর্তুগাল থেকে এসেছিল।
ঠিক আছে, মনে থাকবে। এবং খেয়াল রাখবে এই কেডিএর তিনি একজন পর্তুগিজ ট্রাভেলার না, পর্তুগিজ একজন মার্চেন্ট ছিল, যাকে হচ্ছে ভাটকালে একটা পোর্ট বানাবার জন্য অনুমতি দিয়েছিলেন। সেই যে তোমার পর্তুগিজ মার্চেন্ট, তার নামটা তোমরা বলবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। আচ্ছা, এখানে ফাঁকা রেখেছিলাম লিখবো বলে, লিখে তো দিয়েছি অলরেডি। Who moved the objective resolution that was later adopted as the preamble of? কে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন, যেটা পরবর্তীকালে প্রস্তাবনা হিসেবে রূপান্তরিত হয়? বি আর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, জে বি কৃপালিন। প্রিয়াম্বেল সম্পর্কে আমরা ডিটেইল আলোচনা করেছি, তো সঠিক উত্তর এখানে হচ্ছে জওহরলাল নেহরু। তিনি হচ্ছে করেছিলেন কি না, প্রিয়াম্বেলকে অবজেক্টিভ রেজলিউশন হিসেবে যেটা অ্যাডপ্ট করা হয়েছিল, তিনি মুভ করেছিলেন, তিনি এটাকে উত্থাপন করেছিলেন। প্রিয়াম্বেল সম্পর্কে এন এ পালকিওয়ালা কি বলেছেন? আইডি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। হরোস্কোপ অফ দ্য কনস্টিটিউশন বলেছেন কে এম মুন্সি। কি টোন অফ দ্য কনস্টিটিউশন বলেছেন আর্নস্ট বেকার। প্রিয়াম্বেলের মধ্যে আমরা কি কি পাবো? প্রিয়াম্বেল থেকে আমরা চারটে জিনিস পাবো। একটা হচ্ছে ডেট অফ অ্যাডপশন, পাওয়ার্স, মানে গোটা কনস্টিটিউশনের সোর্স অফ পাওয়ার কোথায় রয়েছে, অবজেক্টিভ কি রয়েছে, এবং কি এস্টাবলিশ করতে চাইছে, তাই তো? চারটে জিনিস আমরা এখান থেকে পাবো। সোর্স অফ দ্য অথরিটি, নেচার, অবজেক্টিভ, এবং হচ্ছে কারা হচ্ছে ডেট অফ অ্যাডপশন। চারটে জিনিস আমরা এখান থেকে পাবো। ওকে, এখানে আমরা পড়েছি যে জাস্টিস আছে, তিনটে টাইপের জাস্টিসের কথা বলা হয়েছে। এখানে সোর্স যেটা রয়েছে, সোর্স অফ পাওয়ার হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমি লিখছি না, এগুলো সমস্ত কিছু লিখে এক্সপ্লেন করা গেছে, জাস্ট মুখে বলছি যাতে রিক্যাপ হয়। সোর্স কি? উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে সোর্স। নেচার কি? সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। এই জিনিসটা এই সিকোয়েন্সে মনে রাখবে। সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। যার মধ্যে পরে এই সেকুলার ওয়ার্ডটা অ্যাড হয়েছে, প্রথমে কিন্তু সোভারিন সোশ্যালিস্ট ছিল, ঠিক আছে। আর হচ্ছে আমরা যে রিপাবলিকটা আমরা কোথা থেকে নিয়েছি? রিপাবলিকটা আমরা নিয়েছি ফ্রান্স থেকে। এবং অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি এবং ফার্টার্নিটি। চারটে জিনিস। জাস্টিস তিনটে টাইপের আছে, একটা হচ্ছে তোমার সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস এবং পলিটিক্যাল জাস্টিস। লিবার্টি পাঁচটা টাইপের আছে, কিসের কিসের? থট, এক্সপ্রেশন, ওয়ার্শিপ, বিলিভ অ্যান্ড ফেথ। চিন্তা করার, এক্সপ্রেশন, ওয়ার্শিপ করার, বিলিভ করার এবং ফেথের। ইকুয়ালিটি দুটো টাইপের আছে, একটা হচ্ছে স্টেটাস এবং অপরচুনিটি। ফার্টার্নিটি তো একটা টাইপেরই হয়, যেটা হচ্ছে কমন ব্রাদারহুড। আর সোভারিন মানে কি? সোভারিন মানে হচ্ছে আমরা নিজেদের ডিসিশন নিজেরা নিতে পারবো, কোনো আদার কান্ট্রি আমাদের কাছে, আমরা তাদের কাছে লায়াবল নই তাদের কথা শোনার জন্য। যাই হোক, এইসব এক্সপ্লেনেশন আমি অলরেডি আগে করে দিয়েছি, তাই একটুখানি পুরোনো ক্লাসগুলো রিক্যাপ করে নিও, বা পিডিএফটাও রিক্যাপ করতে পারো। নেক্সট কোয়েশ্চেন, এইটা নতুন কোয়েশ্চেন। দ্য ওয়ার্ড দ্যাট spread beyond southern India and into Bengal, where British focus under Robert Clive recaptured Calcutta from Nawab Sirajuddaulah, who had support of French was। এত কথা লেখা আছে, সেখানে দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা এবং একটা হচ্ছে রবার্ট ক্লাইভ। নবাব সিরাজউদ্দৌলা, রবার্ট ক্লাইভের মধ্যে একটাই বড়সড় যুদ্ধ হয়েছিল, যেটা হচ্ছে ব্যাটেল অফ পলাশি, 1757, ঠিক মহাবিদ্রের 100 বছর আগে হয়েছে, ঠিক আছে। মানে প্রথম যুদ্ধ হচ্ছে যেটা হচ্ছে ব্যাটেল অফ পলাশি। ব্যাটেল অফ বক্সার 1764-তে হবে, এবং এই ব্যাটেল অফ বক্সারকেই বলা হয় অ্যাকচুয়ালি যে ব্যাটেল অফ বক্সার পরে যেটুকু মানে কোনোভাবে মানে পলাশির যুদ্ধের পরে যদিও বা কোনো চান্সেস ছিল যে হ্যাঁ আমরা এখান থেকে রিভাইভ করে আবার পুরোনো জায়গায় ফিরতে পারবো, কিন্তু ব্যাটেল অফ বক্সার পর সেরকম কোনো চান্সেসই আর রইলো না। মানে ব্যাটেল অফ বক্সারতে আমরা দেখবো এখানে যে তিন জায়গাকার যে শাসক, সেখানে সবাই ইংরেজদের কাছ থেকে হেরে যাবে এবং মারাত্মকভাবে হেরে যাবে এবং সোভারেনিটি পুরোটাই হারিয়ে ফেলবে এখানে।
ব্যাটেল অফ বক্সাতে শাহ আলম এবং সুজাউদ্দৌলা ছিল যারা হচ্ছে এলাহাবাদ ট্রিটি সাইন করবে, এবং এখানে মীর জাফরকে আবার নবাব বানানো হবে ব্যাটেল অফ বক্সার পর। দেখো ব্যাটেল অফ পলাশিতে কি হচ্ছে, ব্যাটেল অফ পলাশিতে সিরাজউদ্দৌলা হেরে গেছে। সিরাজউদ্দৌলা হেরে যাওয়ার পর তাকে মেরে ফেলা হয়েছে, তারপর তার যে তোমার জেনারেল ছিল মীর জাফর, তাকে থ্রোনে বসানো হয়েছে, সিংহাসনে বসানো হয়েছে, এবং কিছুদিন পরে তাকে মীর কাসিম দ্বারা রিপ্লেস করা হয়েছে। তারপর মীর জাফরকে কিছুদিন পর বলেছে ঠিক আছে চলে যাও, তোমার এখানে কাজ শেষ হয়ে গেছে, তুমি বড্ড বেশি কথাবার্তা বলছো। তার বদলে মীর কাসিমকে থ্রোনে বসানো হয়েছে। এবং তারপরে মীর কাসিমের পরে আসছে হচ্ছে, এখানে আমরা দেখব মীর কাসিম তখন বাংলার নবাব। সেই টাইমে আওয়াধের নবাব হচ্ছে সুজাউদ্দৌলা এবং শাহ আলম দ্য সেকেন্ড, সে হচ্ছে মুঘল রুলার। এবার যখন মীর কাসিম সিংহাসনে রয়েছেন, সেই টাইমে তারা কি করলেন যে মীর কাসিম, সিরাজউদ্দৌলা এবং শাহ আলম তিনজনে মিলে মানে যুক্তি করলেন, এবং যুক্তি করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গেলেন, যেটা হচ্ছে ব্যাটেল অফ বক্সার ইন দ্য ইয়ার অফ 1964। এবং ব্যাটেল অফ বক্সার হলো, ব্যাটেল অফ বক্সার হওয়ার পর ইংরেজরা জিতে গেল। ইংরেজরা জেতার পরে এখানে তাহলে ব্যাটেল অফ বক্সাতে কে কে ছিল, একদিকে ছিল মীর কাসিম, নবাব অফ বেঙ্গল সুজাউদ্দৌলা, আর একটা হচ্ছে মুঘল যে সেই সময় সম্রাট ছিল শাহ আলম টু। ঠিক আছে, এদের সাথে, এদের তিনজনাকার সাথে ভার্সেস ব্রিটিশার্স। ওকে, তো ব্যাটেল অফ বক্সাতে জিতলো কারা, ব্রিটিশার্স জিতলো। ব্রিটিশার্স জেতার পরে কি করলো, জেতার পরে ট্রিটি সাইন করলো। এটা খুব মানে একটা মোক্ষম জিনিস ছিল তখনকার দিনে, সন্ধি, এবং যাদের সাথে যুদ্ধ হেরে যেত তখন সন্ধি করতো। সন্ধি ট্রিটি কি সাইন করলো, ট্রিটি অফ এলাহাবাদ, যেটা 1765 পরের বছরই সাইন করা হলো। এবং এখানে গভর্নর ছিল রবার্ট ক্লাইভ, আর এদিকে হচ্ছে শাহ আলম এবং সুজাউদ্দৌলার সঙ্গে ট্রিটি সাইন করলো। এবং এখানে এনফোর্স করা হলো ডুয়েল গভর্নমেন্ট। কি বললো, যে যে সমস্ত দিওয়ানি ফাংশনস আছে সেই সমস্ত দিওয়ানি ফাংশন গুলো কন্ট্রোল করবে ব্রিটিশার্স, এবং যে সমস্ত নিজামত ফাংশন আছে সেই সমস্ত নিজামত ফাংশন গুলো কন্ট্রোল করবে শাহ আলম সেকেন্ড। দিওয়ানি, দিওয়ানি মানে হচ্ছে রাজস্ব সংক্রান্ত, ঠিক আছে, রাজস্ব সংক্রান্ত যে সমস্ত ফাংশন রয়েছে সেটা তোমার ব্রিটিশদের শাসনে চলে গেল। এবং ব্রিটিশ সেনাবাহিনী রাখতে হবে তোমার রাজ্যে, এবং সেই সেনাবাহিনীকে তুমিই মাইনে পত্র দেবে, কিন্তু তোমার এই রাজস্ব দপ্তরে কোনো কিছু কন্ট্রোল করার কোনো দরকার নেই। তুমি কি করবে না, গোটা রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, ল অ্যান্ড অর্ডার বজায় রাখবে। এটা হয়ে গেল কার আন্ডারে, এটা হয়ে গেল তোমার শাহ আলম সেকেন্ডের আন্ডারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে খেয়াল রাখবে এই বক্সার যুদ্ধে ব্রিটিশ ফোর্সকে লিড কে করেছিল, ব্রিটিশ ফোর্সকে লিড করেছিল লেড বাই হেক্টর মুনরো। এবং এই যে ট্রিটি অফ এলাহাবাদ, এই ট্রিটি অফ এলাহাবাদ সাইন করার সময় তখন কিন্তু সেটা রবার্ট ক্লাইভ সাইন করেছেন, কারণ তিনি ছিলেন আলটিমেট তখন গভর্নর অফ বেঙ্গল। তাই যাই ট্রিটি সাইন হবে অ্যাজ মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিহাভে, সেটা কিন্তু রবার্ট ক্লাইভই করবেন, এটা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, ব্যাটেল অফ বান্দিবাস, এটা হচ্ছে তোমার থার্ড কর্নাটিক ওয়ারের সাথে যুক্ত, এটার সঙ্গে এই বেঙ্গলের কোনো সম্পর্ক নেই। ওকে, ব্যাটেল অফ বান্দিবাস থার্ড কর্নাটিক ওয়ারের সঙ্গে যুক্ত। Next question is our question number 13. Which of the following pairs is associated with the taxation system of Maratha? মারাঠাদের taxation system এর সঙ্গে কোনটা associated? ভালো কোশ্চেন। চট, সর্দেশমুখী, জাট, সেভার, ইকতা, জাগির, পোলাজ নাকি পারতি, কোনটা হচ্ছে মারাঠাদের যে ট্যাক্সেশন সিস্টেম ছিল সেই মারাঠাদের ট্যাক্সেশন সিস্টেম সম্পর্কে
যুক্ত। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, চত এবং স্বদেশমুখী। চত ছিল হচ্ছে 1/4% ট্যাক্স, চত হচ্ছে 1/4% ট্যাক্স ছিল, 1/4 বা 25% ট্যাক্স ছিল, এবং স্বদেশমুখী হচ্ছে অ্যাডিশনাল 10% ট্যাক্স ছিল। মারাঠারা কি করতো, বিভিন্ন জায়গায় লুট করতো এবং সেখানে তারা চত এবং স্বদেশমুখী কর আদায় করতো, কর যদি না আদায় করতো তাহলে সেখানে লোকজনের সাথে যুদ্ধ করতো। আচ্ছা, এই পোলাজ এবং পারতি এই দুটো কিন্তু কোনো ট্যাক্সেশন সিস্টেম নয়। পোলাজ এবং পারতি হচ্ছে আকবরের টাইমে গোটা যে ল্যান্ড সিস্টেম ছিল, যে যত জমি ছিল সেই জমিকে 4টে ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে পোলাজ, পারতি, চাঞ্চর আর বাঞ্জার। ঠিক আছে, পোলাজ যেটা সব থেকে বেশি ফার্টাইল ছিল, পারতি, চাঞ্চর আর বাঞ্জার জমি যেটা ছিল সেটা একদমই তোমার কি বলবো, যেখানে চাষ করা খুব কষ্টকর, মানে একদমই ইনফার্টাইল ল্যান্ড ছিল। ওকে, মারাঠাদের সম্পর্কে আমরা অলরেডি আগে পড়েছি, তো আমরা একটুখানি দেখবো, পরের কোয়েশ্চেনটা করে নি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ইন 1880 the Holkar dynasty signed a treaty of Mandsaur with 1818 হোলকার রাজবংশ মান্দাসরে চুক্তি স্বাক্ষর করে কাদের সাথে? ড্যানিশ, ডাচ, ব্রিটিশ নাকি ফ্রেঞ্চ? কাদের সাথে হোলকাররা ট্রিটি অফ মান্দাসোর সাইন করেছিল? সঠিক উত্তর হচ্ছে ব্রিটিশদের সাথে সাইন করেছিল। কেন সাইন করেছিল ব্রিটিশদের সাথে? কারণ আমরা যখন মারাঠা কনফেডারেসি দেখছি, মারাঠা কনফেডারেসি যেমন ভাবে বাহমনি সাম্রাজ্য যখন ডিসইন্টিগ্রেট করে যায়, আমরা দেখতে পাই যে 5টা আলাদা আলাদা রাজ্য তৈরি হয়, আহমেদনগর, বিদর, গোলকোন্ডা, বিজাপুর, 5টা আলাদা আলাদা তৈরি হয়। সেরকম মারাঠা কনফেডারেসি, যেটা হচ্ছে তোমার পেশোয়া বালাজি বিশ্বনাথ এবং তার যে পুত্র বাজিরাও দ্য ফার্স্ট, সেই টাইমে আমরা দেখবো যে মারাঠা কনফেডারেসি দেখতে পাচ্ছি। এবং যে পেশোয়া থাকতো, সে পেশোয়া কোথায় থাকতো? পেশোয়া থাকতো পুনেতে, তারপর হচ্ছে বারোদাতে থাকতো, গোয়েঙ্কাসরা বারোদাতে থাকতো, ভোসলেরা থাকতো তোমার নাগপুরে, হোলকাররা থাকতো ইন্দোরে, এবং সিন্ধিয়াজরা থাকতো, এখানে লিখে দিচ্ছি, সিন্ধিয়াজ যেটা হচ্ছে গোয়ালিয়রে। ঠিক আছে, এবং যখন ইঙ্গো মারাঠা যুদ্ধ হচ্ছে, ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার দেখবো আমরা 1775 থেকে 1782 পর্যন্ত। ইন্টারনাল কনফ্লিক্টের জন্য হচ্ছে কোনো একটা বিশাল বড় গল্প আছে, অন্য কোনোদিন বলবো, আমি ওই গল্পে যাচ্ছি না। এবং সেকেন্ড ব্যাটল যখন হচ্ছে, সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার হচ্ছে, সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ারের আগে একটা সন্ধি স্বাক্ষরিত হয় 1803-এ, যেটা হচ্ছে তোমার 1803-এ না, 1802-এ বেসিনের সন্ধি। এবং এর পরে এই ব্রিটিশরা এই আলাদা আলাদা যে হাউস গুলো রয়েছে মারাঠাদের, এই আলাদা আলাদা হাউসের সাথে আলাদা আলাদা সন্ধি করে, এবং আলাদা আলাদা সন্ধি করার পরে তাদেরকে মানে ব্রিটিশদের অধীনে নিয়ে চলে আসে। ঠিক আছে, তো এখানে যে হোলকার ছিল, হোলকারদের সাথে সন্ধি স্বাক্ষরিত করেছিল 1818-তে, এবং যে তোমার ভোসলে ছিল সেখানে ট্রিটি অফ দেওগান সাইন করেছিল ভোসলেদের সাথে। এই যে হোলকারদের সাথে সাইন করেছিল যে ট্রিটিটা, যেটার নাম হচ্ছে ট্রিটি অফ মান্দাসোর বা ট্রিটি অফ রাজঘাটও বলা হয় এটাকে। আর যে ভোসলে ছিল, ভোসলেদের সাথে ট্রিটি করেছিল ট্রিটি অফ দেওগাঁও। মনে থাকবে তো? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন এবং আজকে লাস্ট কোয়েশ্চেন। ইন এনশিয়েন্ট টাইম হোয়াট ওয়াজ আওধ নোন অ্যাজ? প্রাচীনকালে আওধ কি নামে পরিচিত ছিল? কোশলা, কপিলাবস্তু, কোশাম্বী নাকি কাশী?
কোশলা, কপিলাবস্তু, কোশাম্বী নাকি কাশী? আওয়াধ কি নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ কোশলা। আমরা যে 16টা মহাজনপদ দেখতে পাই তার ক্যাপিটাল এবং মডার্ন কোন জায়গাটাতে রয়েছে সেটা একটুখানি দেখে নিও। অঙ্গর ক্যাপিটাল ছিল চম্পা, যেটা হচ্ছে এখন ভাগলপুর রিজিয়নে রয়েছে, মুঙ্গের এবং ভাগলপুর রিজিয়নে। মগধের ক্যাপিটাল ছিল রাজগীর। প্রথমে ছিল রাজগীর, তারপরে সেটা হয়ে যাবে পাটলিপুত্র। গয়া এবং পাটনা, রাজগীর পরে এটা হয়ে যাবে পাটলিপুত্র। যেটা আমরা দেখব হর্যঙ্ক বংশের রাজা ছিলেন উদয়ীন বা উদয়ভদ্র, তিনি হচ্ছে পাটলিপুত্র তে রাজধানী স্থানান্তর করেছিলেন। কাশীর ক্যাপিটাল কাশী ছিল, যেটা হচ্ছে বানারস, এখনো কাশী নামে আছে। বৎস যেটা হচ্ছে কোশাম্বী, এলাহাবাদ। কোশালা হচ্ছে শ্রাবস্তি, ইস্টার্ন উত্তরপ্রদেশ। সুরসেনা হচ্ছে মথুরা, যেটা হচ্ছে মথুরাতেই অবস্থিত। পাঞ্চালা, পাঞ্চালা কোথায় অবস্থিত? পাঞ্চালা হচ্ছে ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ, যার ক্যাপিটাল ছিল কাম্পিলিয়া। কুরু, কুরু হচ্ছে ইন্দ্রপ্রস্থ, বাংলাতে লিখে দেবো সুবিধা হবে, ইন্দ্রপ্রস্থ। মৎস্য হচ্ছে বিরাটনগর, বিরাট মৎস্য এরকম ভাবে মনে রাখবে, বিরাটনগর। চেদি হচ্ছে তোমার বান্দা, আর অবন্তী উজ্জয়ন বা যেটা এখন মধ্যপ্রদেশের মালবাতে অবস্থিত। গান্ধার হচ্ছে তক্ষশিলা, কম্বোজ হচ্ছে পুঞ্চা, অশোকা হচ্ছে পৈঠান, ভঞ্জি হচ্ছে বৈশালী। এটা হচ্ছে বৈশালী। বৈশালীতে কি হয়েছিল বলতো? কততম বৌদ্ধ সংগীতি হয়েছিল বৈশালীতে? মল্ল হচ্ছে কুশিনারা, যেটা হচ্ছে প্রেজেন্টলি ইউপিতে অবস্থিত। এই ছকটা কিন্তু তোমরা একটু দেখে নেবে এবং মুখস্থ করে নেবে, ঠিক আছে? শ্রাবস্তি, স্পেশালি মথুরা। আচ্ছা, এখানে খেয়াল রাখবে মগধ যেটা হচ্ছে, তারপরে আমরা দেখতে পাবো যে এই সমস্ত যে 16টা মহাজনপদ ছিল তার মধ্যে থেকে মগধই সব থেকে বেশি উন্নত হয়ে দাঁড়াবে। আচ্ছা, এখানে না কিছু ইনফরমেশন আছে যেটা তোমরা অ্যাজ এ বুস্টার ডোজ হিসেবে ভাবতে পারো। এখানে কয়েকটা তেজস্ক্রিয় মৌল দেওয়া আছে এবং তাদের ব্যবহার দেওয়া আছে। কোবাল্ট-60 ক্যান্সার চিকিৎসাতে ব্যবহার করা হয়। কার্বন-14 জীবাশ্ম জ্বালানি এবং বয়স নির্ণয় করতে ব্যবহার করা হয়। খেয়াল রাখবে কার্বন-14 হচ্ছে তোমার ডেটিং এ ইউজ করা হয় এবং ইউরেনিয়ামও ডেটিং এ ইউজ করা হয়। কার্বন-14 সেই সমস্ত জিনিসপত্র ডেটিং করতে বা বয়স নির্ণয় করতে ব্যবহার করা হয় যার মধ্যে অলরেডি কার্বন কন্টেন্ট রয়েছে, যেমন ভাবে ফসিলস বা কোনো একটা গাছের কোনো একটা তোমার কোনো একটা হাড় বা যেখানে কার্বন কন্টেন্ট রয়েছে যে তার বয়স নির্ণয় করতে কিন্তু কার্বন-14 যে ডেটিং সেটা ইউজ করা হয়। এবং পাথর বা কোনো একটা ইনঅর্গ্যানিক সাবস্টেন্স সেটার বয়স নির্ণয় করতে ইউরেনিয়াম ডেটিং ইউজ করা হয়। ফ্লুরিন-18 পেট স্ক্যানে ব্যবহার করা হয়। কোবাল্ট-60, সিজিয়াম-137 এক্সটার্নাল বিম রেডিওথেরাপিতে ব্যবহার করা হয়। কার্বন-14 সালোক সংশ্লেষে গতিবিদ্যা অধ্যয়ন করতে ব্যবহার করা হয়। সোডিয়াম-24 রক্তবাহের শনাক্তকরণ করতে একটি লবণের সাথে ইনজেক্ট করা হয়। কি করা হয় বলতো? সোডিয়াম-24 যেহেতু রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, তাই এটা যখন বডির মধ্যেও যাবে সেটা কি করবে? রেডিয়েশন শো করবে। তাই সোডিয়াম-24 এটাকে কি করা হয়? ব্লাড ভেসেলস এর মধ্যে ঢোকানো হয় এবং দেখা হয় যে কোথায় দিয়ে ব্লাডটা যাচ্ছে। বা ধরো একটা এখানে কোন একটা শিরা আছে, এর মধ্যে দিয়ে ব্লাডটা যাচ্ছে, সাপোজ এখানে একটা ব্লকেজ আছে। যদি ব্লকেজ থাকে তাহলে এটা এখান দিয়ে যেতে পারবে না। এবার এমন কোনো মেশিন এখন আবিষ্কার হয়নি যেটা তোমার একদম ডিজিটালাইজ ভাবে দেখাবে যে হ্যাঁ এখান দিয়ে ব্লাডটা যাচ্ছে এইভাবে এইভাবে। নট লাইক দ্যাট, এরকম হয় না। যে স্ক্যান গুলো হয় সেগুলো মানে সেখানে অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কিছু প্রেডিকশনে জাস্ট একটা শ্যাডো জোন হয়তো দেখা গেল, একটা কিছু অ্যাবনর্মালিটি দেখা গেল, তো সেইভাবে সেটাকে ডিটেক্ট করে সেটার উপর রিপোর্ট তৈরি করা হয়। 24 দিলে কি হবে? দেখা গেল যে এখানে আমরা এই পর্যন্ত রেডিও অ্যাক্টিভিটিটা পাচ্ছিলাম যেটাকে আমরা ডিনোট করতে পারবো, কিন্তু যদি একটা ব্লকেজ থাকে তাহলে এখান থেকে আর সেটা ব্লাডটা যেতে পারছে না বা আমরা কম দেখতে পারবো বা যা কিছু সেটা কিন্তু আমরা সেইভাবে আমরা এখানে ইউজ করি। ফসফরাস-32 যেটা লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। আয়োডিন-131 থাইরয়েড গ্রন্থির কার্যকলাপে ব্যবহার করা হয় এবং এটাকে আয়োডিন ইন্টারনাল রেডিয়েশন থেরাপি বলা হয়। ইন্টারনাল রেডিয়েশন থেরাপিতে কিছুই হয় না, মানে তুমি বুঝতেই পারবে না কিছু। একটা রেডিও অ্যাক্টিভ আয়োডিন একটা জলের মতো খাইয়ে দেবে, তারপর তোমাকে নিয়ে গিয়ে একটা বড় ঘরের মধ্যে গিয়ে স্ক্যান করবে, দিয়ে দেখবে যে কতটা থাইরয়েড গ্ল্যান্ড কতটা আপটেক করেছে। তার আগে একটা হার্ডকোর ডায়েটে রাখবে 2 সপ্তাহ ধরে, উইদাউট সল্ট ডায়েটে।
তোমার প্রাণটা বেরিয়ে যাবে একদম ওই ডায়েট করতে গিয়ে। এই স্ক্যানে তো কিছু হবে না, বাট ওই যে উইদাউট সল্ট ডায়েটে রাখবে, কোনো রকম কোনো নুন খাওয়া যাবে না, সেটা একদম মারাত্মক এক্সপিরিয়েন্স লাইফের, কারোর যেন না হয়। আয়োডিন 1, 2, 3 যেটা ব্রেন ইমেজিং এ ব্যবহার করা হয়, ঠিক আছে? আয়োডিন 1, 2, 3 যেটা ব্রেন ইমেজিং এ ব্যবহার করা হয়। সবচেয়ে হালকা তেজস্ক্রিয় মৌল হচ্ছে টিট্রিয়াম, যেটা হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ। সবচেয়ে ভারী হচ্ছে ইউরেনিয়াম। সব তরল তেজস্ক্রিয় হচ্ছে ফ্রান্সিয়াম। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস রেডিয়াম, এবং হ্যালোজেন মৌল হচ্ছে অ্যাস্টাডিন। নিউক্লিয়ার রিঅ্যাক্টে কুল্যান্ট হিসেবে সোডিয়াম ব্যবহার করা হয়। কন্ট্রোলার রডে গ্রাফাইট ব্যবহার করা হয়। আর কুল্যান্ট হিসেবে তোমার D2O ব্যবহার করা হয়, D2O ব্যবহার করা হয়। এবং কন্ট্রোলার রড, কন্ট্রোলার রড যেটাতে গ্রাফাইট ব্যবহার করা হয়, তাই তো? আচ্ছা। আর তোমার তেজস্ক্রিয়তা মাপা হয় কোন যন্ত্রে? তেজস্ক্রিয়তা মাপা হয় কোন যন্ত্রে? তোমরা কমেন্ট সেকশনে বলবে কোন ইনস্ট্রুমেন্টে তেজস্ক্রিয়তা মাপা হয়। আর তেজস্ক্রিয়তার ইউনিট যদি বলা হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে বেকারেল আর একটা হচ্ছে কুড়ি। তো এই পর্যন্তই ছিল। ক্লাসটা কেমন লাগলো তোমরা জানিও, এবং অবশ্যই জানিও যে এরকম এক্সপ্লেনেশন वाला ক্লাস তোমাদের হয়তো ভালো লাগছে না, কারণ দেখছো তো না তোমরা আমি বোকার মতো বকে যাচ্ছি, জানি না কাদের সাথে বকছি। তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যদি কোনো কনফিউশন থাকে, যদি মোড অফ টিচিং চেঞ্জ করতে লাগে। আমি পুরোপুরি তো চেঞ্জ করবোই না, সেটা কথা না, যে কারোর জন্য বা বেশি বললেও মানে দেখা গেলে সবাই বলছো চেঞ্জ করতে, তাহলেও হয়তো পারবো না, কারণ যেটা আমি পারবো না সেটা আমি পারবো না। মানে আমি একদমই এক লাইনে কথা বলে জাস্ট প্রশ্ন বলে উত্তর বলে বেরিয়ে যেতে পারবো না, মানে সেটা আমার আনকমফোর্টেবল ফিল লাগে। তাই তাও যদি মনে হয় যে বেশি ইনফরমেশন হয়ে যাচ্ছে, কোয়েশ্চেন সংখ্যা বাড়ানো উচিত, ইনফরমেশন কমানো উচিত, তাহলে তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ অল, টাটা।